লেখিকা রাখি চক্রবর্তীর ত্রিনয়নী। মা, ও মা, এসে দেখে যাও তোমার ছেলেকে, চিৎকার করতে থাকে তিতলি। না মা, দিদিয়া এমনি এমনি চিৎকার করছে। এই হতচ্ছাড়া, এমনি এমনি চেঁচাচ্ছি? তুই আমার সাজের জিনিসগুলোতে হাত দিসনি? তোর সাজের জিনিসে হাত দিয়ে আমি কি করব? চিৎকার করতে থাকে তাতাই। আমি তো আমার 6 পকেটসটা ঢোকাতে পারছিলাম না ট্রলিতে, তাই তোর ওই বড় বাক্সটা বের করে রেখেছি। ও তাই? আমার বাক্সটা বড়। তুই কটা প্যান্ট নিবি শুনি? 10 দিনের 10টা? ছাড়বার পাত্রী নয় তিতলিও। দেখ দিদিয়া, একটা ট্রলিতেই দুজনের জামা কাপড় গোছাতে হবে। তুই তোর জুয়েলারি বক্স সাইড ব্যাগে নে। রান্নাঘর থেকে অসমাপ্ত পোস্ত কড়াইতে রেখেই গ্যাস সিম করে দৌড়তে দৌড়তে ঘরে এলেন বসুধা দেবী। বয়স 48, পেশায় গৃহবধূ। আপাতত ঝগড়া চলছে তার 2 ছেলে মেয়ের মধ্যে, তিতলি সায়রী আর তাতাই সায়র। তিতলি সাইকোলজিতে MSc পড়ছে, ফাইনাল ইয়ার, আর তাতাই ক্লাস 11-এ। ওদের গন্তব্য আগামীকাল ওদের বর্ধমানের পৈতৃক বাড়ি। আজ চতুর্থী। লাহাবাড়ির দুর্গাপুজো এবারে শতবর্ষে পা রাখল। তাতাই তিতলির বাবা অমরেন্দ্রনাথ লাহা, বয়স 52, লাহাবাড়ির জ্যেষ্ঠ সন্তান। থাকেন বাঁশদ্রোণীর এক 3 কামরা ফ্ল্যাটে। পেশায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী। স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে তার নিটোল মধ্যবিত্ত পারিবারিক জীবন। দৃশ্য 2। কলকাতা ছেড়ে এবার আসা যাক বর্ধমান শহরে। এখানে বাস করে সমরেন্দ্রনাথ লাহা ও তার স্ত্রী মৃণালিনী সাহা। দুজনেরই বয়স 45-এর আশেপাশে। সমর লাহাবাড়ির মেজ ছেলে। পৈতৃক বাড়ি বর্ধমানের রায়না ব্লকে হওয়ায় বর্ধমান শহরে আবার বাড়ি করেছে সমর। সমরের স্কুল এবং মৃণালিনীর স্কুল এখান থেকে কাছে হয়। এদেরও 2 যমজ সন্তান, দুষ্টু আর মিষ্টু, বয়স 7। ওদের দৌড়াতে পাড়া প্রতিবেশীও টিকতে পারে না। তাহলে মা বাবার কি হাল তা না হয় নাই বা বললাম। যা, দিলি তো আচারের শিশিটা ভেঙে। রান্নাঘর থেকে খুন্তি নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে মৃণালিনী। কেন যে তোদের স্কুল ছুটি দেয়, উফ! আর এদিকে আয়ামাসি এখনো এলো না। বলি, শুনছো? আয়ামাসিকে একবার ফোন করো না। নির্লিপ্ত সমর চোখের সামনে থেকে সকালের পেপার সরিয়ে শুধু বলল, করছি বলে আবার পেপার পড়তে শুরু করলে কেন? উফ! আরে দুষ্টু মিষ্টুকে নিয়ে কি করব? ওদের না হয় স্কুল ছুটি, আমাদের তো আজ শেষ দিন, যেতে তো হবেই। কাল থেকে তো ছুটি পড়ে যাবে। আহ মৃণাল, রাগারাগি করে কি করবে বলো দেখি? পুজোর সময় আয়ামাসি যদি নাই আসে তো কি হবে? না আসে? উফ, তুমি এরকম কথা বলো না। 8:30টায় আসে, অলরেডি 9টা। একবার ফোন করে দেখো। খানিকক্ষণ পর আবার রান্নাঘরে সমর। ও মৃণাল, কি হলো? ফোন করলে? করলাম তো, সুইচড অফ। হে বাবা, তাহলে কি হবে? শোনো, 9:30 বাজে, আয়ামাসি আজ আর আসবে না, অথচ আমাদের দুজনকেই আজ যেতে হবে। আবার এটাও ঠিক, 7 বছরের দুজনকে তো একাও রেখে যাওয়া যাবে না। আর ওরা যা বিচ্ছু, পাড়া প্রতিবেশীও কেউ দায়িত্ব নেবে না। আমি বলি কি, আমি দুষ্টুকে নিয়ে যাচ্ছি, তুমি মিষ্টুকে নিয়ে যাও, এছাড়া আর কিছু করার নেই। যত জ্বালা! স্কুল বন্ধ হবার দিনেও আয়া আসবে না। জানে তো আমরা আগামীকাল পৈতৃক বাড়ি যাব। এখন অন্তত 10 দিন ছুটি পাবে, তবু কি করা যাবে? হ্যাঁ, এটা ভালোই বলেছ। ছেলেটাকে তুমি নিয়ে যাও, মেয়েটাকে আমি নিয়ে যাচ্ছি। এসে তো আবার গোছগাছও করতে হবে কাল ভোরে বেরোনো। দৃশ্য 3। Passengers of flight nong C1 Mumbai to Kolkata are requested to come in gate nong 13. Boarding will start soon. যান্ত্রিক ঘোষণায় ম্যাগাজিন থেকে চোখ তুলল বিমলেন্দ্রনাথ লাহা, বয়স 30। বিমল লাহা বাড়ির ছোট ছেলে। মুম্বাই এক নামী সফটওয়্যার কোম্পানিতে কর্মরত। যেখানেই থাকুক আর যত ব্যস্তই থাকুক,
বাড়ির পুজো কোনোবারেই মিস করে না বিমল। একমাত্র বিদেশে থাকলে আলাদা ব্যাপার, যদিও পয়সা করি ভালোই উপায় করে বিমল। কিন্তু এখনো বিয়ে থা করেনি, করার খুব একটা ইচ্ছাও নেই ওর মধ্যে। ফলে বাকি ভাইদের তুলনায় অনেকটাই ঝাড়া হাত পা। তবে এবারে ওর সঙ্গে যাচ্ছে ওরই কোম্পানির জুনিয়র শাশ্বত রায়, বয়স 27। আসলে শাশ্বত প্রবাসী বাঙালি, বনেদি বাড়ির পুজো কোনোদিনও সে দেখেনি। তাই যখনই শুনেছে বর্ধমানের গ্রামের জমিদার বাড়ির ছেলে বিমল, আবার সে পুজো এবারে শতবর্ষ, এই সুযোগ আর হাতছাড়া করেনি শাশ্বত। বিমলদার সঙ্গে যাবার বায়না জুড়ে দিয়েছে। বিমলও একজন সঙ্গী পেয়ে খুশি। যাক, গোটা জার্নিটা বোর হতে হবে না। এই শাশ্বত, এদিকে আয়, টার্মিনাল অ্যানাউন্স করছে। 2 কাপ কফি নিয়ে দৌড়ে দৌড়ে আসে শাশ্বত। এই নাও বিমলদা, কফি খেয়ে যাব, সবে তো অ্যানাউন্স করলো, ও দেরি আছে। তা বটে, দে। আয়েশ করে কফি খেতে শুরু করে বিমল আর শাশ্বত। দৃশ্য 4, লাহাবাড়ির অন্দরমহল, বর্ধমানের রায়না ব্লক। মনীন্দ্রনাথ লাহার বিশাল বাড়ি রায়না ব্লকের ছোট বৈনান গ্রামে। ছোট বৈনান বেশ বর্ধিষ্ণু গ্রাম। একসময় এই গ্রামে লাহাবাড়ি জমিদার বাড়ি ছিল। এখনও জমিদার বলেই চেনে গ্রামের লোকে। তবে সে রামও নেই, আর সে অযোধ্যাও আর নেই। জমিদারি বলতে আর কিছুই বাকি নেই। তবে মনীন্দ্রনাথ লাহার বর্তমানে 2টি চাল কল আছে। ব্যবসায়ী বুদ্ধি প্রখর। 3 ছেলে আর 1 মেয়ে। 3 ছেলের কেউই পারিবারিক ব্যবসায় আসেনি, তবে হ্যাঁ, জামাই এসেছে। বিমল আর সমরের মাঝে এই বাড়ির একমাত্র মেয়ে কাবেরী, যার বয়স 40। মনীন্দ্রনাথ এখন প্রায় 75। শুয়ে বসেই দিন কাটে। ব্যবসা বিশ্বস্ত কিছু লোক আর জামাই বিশ্বনাথ সোম, যার বয়স 42, সেই দেখাশোনা করে। একমাত্র মেয়ে কাবেরী যখন পালিয়ে গিয়ে কপরদক্ষিণ বিশ্বনাথ সোমকে, মানে বিশুকে বিয়ে করেছিল, বড়ই আঘাত পেয়েছিলেন মনীন্দ্রবাবু। ধীরে ধীরে সময় গেছে, ওনার রাগও ওনার বশে এসেছে। সুধাময়ী দেবী, যার বয়স 65, খানিক সাহায্যও করেছেন যাতে রাগ কমে। সবশেষে কাবেরী, বিশ্বনাথ ও তাদের একমাত্র ছেলে বাবানের আশ্রয় হয়ে ওঠে এই লাহাবাড়ি। বাবান এখন ক্লাস 8, কাছাকাছি একটা সরকারি স্কুলে পড়ে। এখন নাতি অন্তপ্রাণ মনীন্দ্রবাবু। চেষ্টা করেন যাতে নাতিকে খানিকটা ব্যবসা বুঝিয়ে দেওয়া যায়। অবশ্য ওর বাবা বিশুও আছে। পারিবারিক ব্যবসায় সরাসরি কেউ না যুক্ত থাকলেও বিশু যে লাহাবাড়িতে রয়েছে এবং পারিবারিক ব্যবসার দেখভাল করছে, এতেই যথেষ্ট আপত্তি বাকি ভাইদের। সবই বোঝেন মনীন্দ্রবাবু। লোকে বলে মণিবাবু, কিন্তু উনিও নিরুপায়। আজকাল শরীর দেয় না, নিজে আর সেভাবে চালকল দেখে আসতে পারেন না। অগত্যা বিশুই ভরসা। আর একটা বৈশিষ্ট্য আছে লাহাবাড়ির, তা হলো এই বাড়ির দুর্গাপুজো। মণিবাবু তার পূর্বপুরুষের এই ঐতিহ্য বজায় রেখেছেন। এই বছর লাহাবাড়ির পুজো শতবর্ষে পা রাখল। এদের সবাইকে নিয়েই চলেছেন মণিবাবু। আজ চতুর্থী। স্বভাবতই অন্য বছরের তুলনায় এবারে আয়োজন একটু বেশি। সুধাময়ী দেবী ছেলেদের 1 সপ্তাহ আগে থাকতে আসতে বলেছিলেন, কিন্তু অফিস স্কুল ছুটির অজুহাতে প্রতিবারের মতন এবারেও কেউ তারা পঞ্চমীর আগে উপস্থিত হতে পারবে না বলে জানিয়েছে। তবে বিমল অবশ্য বলেছে চতুর্থীর রাতে এসে পৌঁছাবে। নিজে দাঁড়িয়ে থেকেই ঠাকুর দালান পরিষ্কার করাচ্ছেন সুধাময়ী দেবী। হারান, বাসনগুলো সব তেঁতুল দিয়ে ঘষেছিস? আর বরণ ডালায় কাজল লতা কই? উফ, যেদিকে নজর না দেব তোরা একেবারে সব তালগোল পাকিয়ে রেখে দিবি। ওই তো মা, করেছি, দেখো সব করে রেখেছি। হায় হায় হারান, কি করেছিস? কাজল লতা সব ভোগের বাসনের সঙ্গে? ওটা বরণ ডালায় উঠবে রে। আরে তাতে কি হয়েছে মা, সবই তো ঠাকুরের, তুমি চিন্তা করো না। একদম না, যা আবার ভালো করে ধুয়ে আন, পরিষ্কার করে পুজোর বাসন আর ভোগের বাসন আলাদা রাখবি।
গজগজ করতে করতে চলে গেল হারান। যত বয়স বাড়ছে বুড়ির ভীমরতি বাড়ছে। বারান্দা থেকে সবই লক্ষ্য করেন মণিবাবু। স্মিত হেসে আবার খবরের কাগজে মন দিলেন। এমনিতে নিশ্চিন্ত জীবন খুব উপভোগ করেন মণিবাবু, তবে পুজোর সময় একটা আলাদা উত্তেজনা কাজ করে। বাড়ির সব ছেলে মেয়ে এই সময় অন্তত 5 দিনের জন্য একত্রিত হবেই। তবে এবার একটু অন্যরকম ভেবে রেখেছেন উনি। পকেট থেকে মুঠোফোনটা বার করে ম্যানেজারকে ফোন করলেন। হ্যালো দুলাল, বলছি উকিলবাবু উইলের ড্রাফট রেডি করে দিয়ে গেছেন তো? এখনো দেননি? উফ, একবার তাড়া দাও। আজ চতুর্থী, কালকে বোধহয় শেষ কর্মদিবস। কাল না উইল পেলে মুশকিল হয়ে যাবে। সেই কালী পুজোর পর আবার সব খুলবে। আরে হ্যাঁ, সেটাই তো বলছি। অত দেরি হলে সবাইকে একসঙ্গে পাবো না তো। তাই করো। বলো আজ রাত নয়তো কাল সকাল যেভাবে হোক যেন রেডি করে দিয়ে যায়। ফোন রেখে একটু দীর্ঘশ্বাস ফেললেন মণিবাবু। মনে মনে ভাবলেন কোনো কিছুই আজকাল আর সময় হয় না। এই উইল 2 মাস আগে রেডি করতে দিয়েছি, এখনো হলো না। উফ তাতাই, সিটে এসে বস না, ডাকে তিতলি। না, ইচ্ছে করছে না। দেখ, মা বাবা কিন্তু ছটফট করছে। তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে লোক নামা ওঠা করছে। তিতলি বলে। কর্ড লাইনে ট্রেন ধরেছে তিতলিরা। কর্ড লাইনে বর্ধমান পৌঁছতে একটু সময় কম লাগে। ওখান থেকে আবার বাসে 1 ঘন্টা। তাতাইকে কোনোভাবেই বসানো গেল না। অগত্যা জানলা দিয়ে ধান ক্ষেতের শোভা দেখতে দেখতে যাচ্ছিল তিতলিরা। গুড়াপ স্টেশন পেরোলো। এখন ট্রেন বেশ ফাঁকা। তিতলির মা ওর উল্টো দিকের জানলাতে বসে আছে। হঠাৎই একটা মহিলার চিৎকারে ফিরে তাকায় তিতলি। আমার পার্স, আমার পার্স কই, আমার পার্স! গোটা ট্রেনের কামরা মহিলার দিকে তাকিয়ে তিতলিও। খানিক বাদে মহিলার কাছে উঠে গেল। মহিলা ততক্ষণে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। ওনার পার্সে নাকি 3000 টাকা ছিল। হঠাৎই একটি মহিলাকে দেখিয়ে তিতলি চেঁচিয়ে ওঠে, তাতাই, ওই মহিলাকে ধর, নামতে দিস না। গেটে থাকার জন্য তাতাইও খপ করে জড়িয়ে ধরে মহিলাটিকে। মহিলা অনেক ধস্তাধস্তি করেও নামতে পারেন না। স্বাভাবিক, একটা 17-18 বছরের ছেলের সঙ্গে একজন 40-এর মহিলার পারার কথাও না। অবশেষে ওই মহিলাকে তাতাই নিয়ে এলো। সোজা মহিলার চোখে চোখ রেখে তিতলি বলে, ওনার পার্স ফেরত দিন এক্ষুনি। ওনার পার্স? ওনার পার্স আমার কাছে কোথায়? আপনি আমায় আমার স্টেশন নামতে দিলেন না কেন? ফুঁসতে থাকে মহিলা। ওনার পার্স আপনার কাছেই আছে, আর এখানে আপনার নামার কথা ছিল না। আপনি বর্ধমানে নামতেন, কিন্তু যেই দেখলেন এই মহিলা তার পার্সের খোঁজে চেঁচামেচি শুরু করে দিয়েছে, অমনি চট করে নামতে গেলেন। তা আপনি এমনি এমনি পার্স দেবেন নাকি রেল পুলিশ ডাকবো? দৃঢ় কঠিন স্বরে বলে তিতলি। আমি মানে, কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি নিয়েছি? তাই প্রমাণ চান? এখনই গোটা কামরার মহিলারা মিলে আপনাকে সার্চ করব, দেখবেন পার্স পাওয়া যায় কিনা। এবারে রীতিমতন কাঁপতে শুরু করে দেন ওই মহিলা। কাঁপা কাঁপা হাতে পার্সটা ব্যাগের মধ্যে থেকে বেরও করে দেন। ওকে পুলিশে দিন দিদি, বাকিরা বলে ওঠে। এবার তিতলি বলে, কি ডাকবো রেল পুলিশ? মাথা নামিয়ে নেন মহিলা। ওনার মুখের দিকে চেয়ে একটু মায়া হয় তিতলির। শুধু বলে, যার পার্স নিয়েছিলেন তার থেকে ক্ষমা চেয়ে নিন। উনি ক্ষমা করে দিলে আর পুলিশ ডাকবো না। সেই মহিলাও ক্ষমা করে দিলেন। পকেটমার মহিলাটি পরের স্টেশনে নেমে যায়। এটা ঠিক করলে না দিদি, ওনাকে পুলিশে দেওয়াই উচিত ছিল। গোটা ট্রেন বলে ওঠে। দিতে পারতাম, কিন্তু আজ পঞ্চমী, কাল থেকে কোর্টও বন্ধ। ওকে হয়তো সে পুজোর পর কোর্টে তুলবে। ওর পুরো পুজোটাই রেল পুলিশের হেফাজতে কাটুক, এটা আমি চাইনি, তাই দিলাম না। ওরও তো পরিবার আছে, পুজোয় থাকবে না পরিবারের সাথে? প্রশংসায় মাথা নাড়ল সবাই। সত্যি তো, আমরা এইভাবে কেউ ভাবি না। নিজেদের মধ্যেই বলতে থাকে সবাই। এবার যে মহিলার পার্স চুরি হয়েছিল সে তিতলিকে প্রশ্ন করে, আচ্ছা ভাই, তুমি কি করে বুঝলে ওই আমার পার্স নিয়েছে? আসলে আমি ওই মহিলাকে হাওড়াতেই শুনেছিলাম পাশের যাত্রীকে জিজ্ঞেস করতে বর্ধমান কোনটা আগে যাবে, মেন না কর্ড। তখনই জানতাম ভদ্রমহিলা বর্ধমান যাবেন। তারপর হঠাৎই খেয়াল করলাম বেলমুড়ি স্টেশনের পর থেকে যতগুলো হকার উঠেছে উনি প্রায় প্রত্যেকের থেকে জিনিস কিনেছেন। সে হার দুল হোক বা সোন পাপড়ি,
অথচ তার আগে আরও সুন্দর এবং আকর্ষণীয় হার দুলের বিক্রেতা উঠেছে, কিন্তু তখন তিনি ওই দিকে দেখেননি, যার অর্থ একটাই হয়, ওনার কেনার ইচ্ছে ছিল কিন্তু পর্যাপ্ত টাকা ছিল না। তাহলে হঠাৎ করে বেলমুড়ি স্টেশন থেকে টাকা এলো কি করে? তবে নিশ্চিত ছিলাম না, তাই আপনি গুড়াপ স্টেশনে চিৎকার করার পরেও চুপ ছিলাম। কিন্তু যখনই দেখলাম ওই ভদ্রমহিলা নবগ্রাম স্টেশনে নেমে যেতে চাইছেন, তাই আমি নিশ্চিত হয়ে গেলাম পার্স ওনার কাছেই আছে, বাকি স্টেশনগুলো অন্য কোনোভাবে যাবেন। একটুও সময় নষ্ট না করে তাতাইকে বলি ওনাকে ধরতে, বাকি তো আপনারা দেখলেনই। বলে থামে তিতলি। বাহ, খুব বুদ্ধি তো তোমার, সঙ্গে সাহসও। তুমি বয়সে ছোট না হলে প্রণাম করতাম, তুমি ছোট তো, আশীর্বাদ করছি অনেক বড় হও। এবার বসুধা দেবীর দিকে ফিরে বলেন মহিলা, আপনি রত্নগর্ভা দিদি, দেখবেন আপনার এ মেয়ে একদিন দিক আলো করা নাম করবে। ও, আর সব ক্রেডিট দিদির? আমি যে ওই মহিলাকে ধরলাম, অভিমান করে বলে তাতাই। নিশ্চয়ই, তুমিও খুব ভালো ছেলে। তুমি তো সময় মতো ধরলে বলেই চোর ধরা পড়ল। যোগ্য দিদির যোগ্য ভাই, এমনি করেই পাশে থেকো দিদির, বলেন ভদ্রমহিলা। হেসে ফেলে সবাই, যে যার সিটে ফিরে যায়। খানিকক্ষণ আগের কোলাহল শান্ত এখন। ট্রেন প্রায় বর্ধমান ঢোকার মুখে। তখনই বলে ওঠেন অমরবাবু, যাক, ভালো খবর বুঝলে বসুধা। কি হয়েছে আবার? সমর হোয়াটসঅ্যাপ করেছে, বাড়ির সুমো গাড়িটা বর্ধমান অবধি পাঠিয়ে দিয়েছে বাবা আমাদের নিয়ে যাবার জন্য। ওরা গাড়িতেই অপেক্ষা করছে আমাদের জন্য। শান্তি, এতটা রাস্তার বাসে যেতে হবে না। বাবা, দাদু এত ভেবেছে বাবা? তিতলি বলে ওঠে, তাই তো দেখছি রে। আর সত্যিই তো, দুষ্টু মিষ্টু যা ছটফটে, ওদেরকে বাসে নিয়ে যাওয়া খুব মুশকিল। যাক, দুষ্টু মিষ্টুর সঙ্গে খেলতে খেলতেই পৌঁছে যাওয়া যাবে। যাই বলো বাবা, ওরা কিন্তু হেভি এন্টারটেনমেন্ট। হাসতে হাসতে বলে তাতাই, তা যা বলেছিস। হাসেন অমরবাবুও। মিনিট 10 মধ্যেই বর্ধমান স্টেশন এসে যায়। সমর, মৃণালিনী আর দুষ্টু মিষ্টু আগেই পৌঁছে গেছিল। দাদাভাই আর দিদিভাইকে দেখে ওরা খুব খুশি। অল্প কিছু খেয়ে গন্তব্যের দিকে হই হই করে রওনা দিল সবাই। দাদাই, দিদুন, দেখো সবাই এসে গেছে। বারান্দা থেকেই বাড়ির সুমোটাকে দেখতে পেয়ে আনন্দে লাফাতে থাকে বাবান। কই কই আমার দুষ্টু মিষ্টু তাতাই তিতলি কই? বাড়ির ছেলেমেয়েরা না আসলে কি বাড়ি জমজমাট লাগে নাকি? একটু তাড়াহুড়ো করে আসতে চেষ্টা করেন সুধাময়ী দেবী। কাবেরীর মুখে হঠাৎ যেন নেমে এলো আষাঢ়ের মেঘের ছায়া। বাড়ির ছেলে মেয়ে মানে? মা কি বলতে চায় সবসময় দুষ্টু মিষ্টু আর তাতাই তিতলি এই বাড়ির ছেলে মেয়ে, বাবার নয়? কেন, বাবার সারা বছর আছে বলে, নাকি বাবার আমার ছেলে বলে? মেয়ে পক্ষের, এই বাড়ির ছেলে পক্ষের না? তার মানে মুখে মা যতই বলুক বাবানই তো আমাদের সব, বা তোরা 4 ভাই বোনই আমাদের কাছে সমান, আসলে সেটা মনের কথা নয় তাহলে? দাদা ভাইরা মায়ের মনে সব সময় উচ্চ জায়গা ধারণ করে আছে তার মানে। যাক, খারাপ লাগলেও করার তো কিছুই নেই, তাই মুখে নকল হাসি টানেই। কাবেরী এগিয়ে যায় দাদাদের দিকে। এত দেরি করলে কেন তোমরা? কত কাজ বাকি। এসো এসো, এবারে আবার ঠাকুর দালান সাজাতে হবে তো। মুখে হাসি টেনে বলল কাবেরী। একদম চিন্তা করো না ঠাকুরঝি, এসে গেছি। এই তো কাপড় ছেড়ে এসে বসবো। বসুধা বলে, তুমি শুরু করো দিদি, আমি দুষ্টু মিষ্টুকে খাইয়ে নিয়ে আসছি। মৃণালিনী বলে। ভেতরে চলে যায় মৃণালিনী তার বরাদ্দ ঘরে। ওদের সবার ঘরই দোতলায়। একমাত্র বিমলই শাশ্বতকে নিয়ে এবারে একতলায় আছে। যদিও বিমলের ঘর ওপরে, তাও শাশ্বতকে যেহেতু তলার গেস্ট রুম দেওয়া হয়েছে, ও তার পাশের ঘরেই রয়েছে। বলা যায় না কখন ওর প্রয়োজন হয়। অজানা অচেনা পরিবেশ, হয়তো মুখে কিছু বলতেও পারবে না, তবে একদিনে শাশ্বত বেশ মানিয়ে নিয়েছে। বোঝাই যায় না প্রবাসী বাঙালি। পাজামা পাঞ্জাবি পরে হারান্দার সঙ্গে দিব্যি লেগে পড়েছে। বসুধা আর কাবেরী শুরু করলো বটে সব কাজ, তবে যথারীতি মুখ ভার কাবেরীর। সেটা লক্ষ্য করে বসুধা বলে, কি হলো ঠাকুরঝি, মন খারাপ? মায়ের সঙ্গে মন কষাকষি হয়েছে নাকি? না না, ও সব কিছু না, ভাবছিলাম চাকরি করাই ভালো বুঝলে দিদি। দিব্যি অনেক সাংসারিক দায়িত্ব এড়িয়ে যাওয়া যায়, কেউ কিছু বলবেও না। তিতলির চাকরি পাওয়ার আগে তুমি বিয়ে দিও না ওর, এই আমাদের মতো খেটে খেটে মরে যাবে।
কটাক্ষটা যে মৃণালিনীকেই লক্ষ্য করে তার বুঝতে অসুবিধা হয় না বসুধার। মুখে হাসি টেনেই বলে বসুধা, সবাই কি আর সবকিছু পারে ঠাকুরজি? আর মৃণাল তো বলল ও দুষ্টু মিষ্টুকে খাইয়ে আসছে। থামো বড় বৌদি, তুমি আর দোষ ঢেকো না। ওই আসছি বলে গেল এই পর্যন্ত, দেখো কখন আসে বা আদৌ আসে কিনা। এবারে কিন্তু অনেক কাজ বড় বৌদি। আমি মাকে আগেই বলেছি কাজ যেন ভাগ হয়ে যায়। আমি তুমি খেটে খেটে মরবো আর কেউ কেউ সেজে গুজে গায়ে হাওয়া লাগাবে, এটা যেন না হয়। আচ্ছা বেশ বেশ, তুমি মাথা গরম করো না ঠাকুরজি, তাই হবে, বলেন বসুধা। বড় বৌদি, ও বড় বৌদি, চিৎকার করে ঢুকতে থাকে বিমল। আরে এত দেরি করে ফেললে, বেলা 11টা, কাল ষষ্ঠী, কাল তো বোধন। শোনো বড় বৌদি, বলছি এবারে কিন্তু যেমন তেমন করে ঠাকুর দালান সাজানো হবে না, বুঝলে? বাবার সঙ্গে কথা হয়ে গেছে, এবারে আমরা ঠাকুর দালানের সামনেটা একটু থিমের প্যান্ডেল মতন করব। প্যান্ডেল? সাবেকি পুজোর প্যান্ডেল? এ কি বলছো ছোটকা? ঢুকতে ঢুকতে বলে তিতলি। আরে হ্যাঁ রে, প্যান্ডেল। আরে প্যান্ডেল মানে কি গোটা মাঠ জুড়ে নাকি? খানিকটা, শুধু ঠাকুর দালানটা কভার করা। বলো কি ছোটকা? আচ্ছা বেশ, দাদু যদি রাজিও হয় তাহলেই বা একদিনে এত কিছু করবে কি করে? আহা, তুই কি ছোটকাকে এতই বুদ্ধু ভাবিস নাকি তিতলি? বাবার সঙ্গে এ বিষয়ে কথা আমার আগেই হয়ে গেছিল, তাই তো প্যান্ডেলের অর্ডার আগেই করে দিয়েছি। এলো বলে, বেশি কিছু না, শুধু ঠাকুর দালানের বাইরে একটা মন্দিরের কাঠামো, তবে তার দেওয়ালগুলো গোল্ডেন কালারের, মানে দূর থেকে দেখলে যেন মনে হয় মা সোনার মন্দিরে বসে আছেন। এ বাবা, তাহলে তো গোটা ঠাকুর দালানই ঘিরতে হবে। সেক্ষেত্রে ঠাকুর মশাই জায়গা পাবেন কি করে? বসুধা বলেন, আরে পাবে বড় বৌদি, ঠিক পাবে, বড় করে দেওয়া আছে। ছোটকা, আমি বুঝতে পারছি না, তুমি বানালেই যখন মন্দির বানালে কেন? ঠাকুর দালান তো এমনি মন্দিরের কাঠামোতে, বলে তিতলি। হ্যাঁ, কিন্তু ওটা দক্ষিণী মন্দির, মীনাক্ষী মন্দিরের আদলে, তবে চারদিকটা সোনার পাতের কালারের, আর মাঝে মাঝে পুতুল, আর কিছু না। একটা ব্রাইট আউটলুক দেবে, এই আর কি। তবে হ্যাঁ, খাটনি আছে, ওরা লাইটিং যেমন দিতে বলবে তেমনই হবে। ওই দেখ তাতাই তিতলি, বলতে বলতে প্যান্ডেল হাজির। তাতাই তিতলিও দেখে একটা টেম্পো করে অনেক প্লাই হাজির, সব মাপে মাপে কেটেই এসেছে। শুধু জোড়ার কাজটা হবে এখানে, আর লাইটিং। বিমল আর ডেকোরেটর আশ্বাস দেন যে কাজ আজ রাতেই শেষ হয়ে যাবে। অবাক বিস্ময়ের দেখতে থাকে সকলে। 5-6 ঘন্টার মধ্যেই সব কাজ হয়ে গেল। এখন ঠাকুর দালান এক দক্ষিণী স্বর্ণ মন্দিরের মতন করে সজ্জিত, বেশ লাগছে দেখতে। না, ছোটকার পছন্দ আছে, মনে মনে ভাবে তিতলি। একাই তো এত কিছু প্ল্যান করে রেখেছে, আমরা তো কেউ জানতেই পারিনি। ওই তিতলি, তোর একটা কাজ আছে, বিমল বলে। কি কাজ ছোটকা? তোকে কিন্তু শাশ্বত আর তাতাইয়ের সঙ্গে বসে কটা পোস্টার লিখতে হবে, ওই যেমন প্যান্ডেলে থাকে আর কি। এখানে হাত দেবেন না, বাহির পথ, এই সব। আচ্ছা সে না হয় লিখছি, কিন্তু ছোটকা, ওরা তো ঠাকুর দালানের প্রবেশের আগেই বড় শিকল দিয়ে দিয়েছে, তাহলে দর্শনার্থীরা মাকে দেখবে না? এ মা, দেখবে না কেন? সে সিঁড়ি থেকে ভালোই দেখা যাচ্ছে, দেখ। এবারে ঠাকুর দালানে কাউকে উঠতে দিচ্ছি না ফ্যামিলির লোকজন ছাড়া, তাতে একটু জায়গাও পাওয়া যাবে পুজোর জন্য, আর বাইরের লোকের ভিড়ও হবে না। না না ঠাকুরপো, এটা কিন্তু তিতলি ঠিকই বলেছে, শেষ সিঁড়ি কিন্তু বেশ দূরেই, যারা আসবেন তারা কিন্তু মনক্ষুণ্ণ হতে পারেন, বসুধা বলেন। বড় বৌদি, তুমি নিজে ভাবো তো, তিরুপতির দর্শন কি সামনে থেকে হয়, বা জগন্নাথ দর্শন? এ তো তাও অত দূরও না। না দেখো বিমল, সে আলাদা ব্যাপার, ওগুলো দেশের নামকরা মন্দির, কত সোনা দেবতাদের গায়ে, খানিকটা সিকিউরিটির জন্যই ওরা এই ব্যবস্থা করে, অমর বলে। বরদা, সোনা কিন্তু আমাদের প্রতিমার গায়েও কম নেই, সব মিলিয়ে অন্তত আজকের ভ্যালুয়েশন ওয়াইজ 2 থেকে 2.5 কোটি তো হবেই। অথচ যেহেতু সাবেকি সোনা, সেরকম পুলিশ প্রোটেকশন কিন্তু আমরা নিই না, কিন্তু যা দিনকাল, নেওয়াটা উচিত। তাও সেসব বাদই না হয় দিলাম, অন্তত ঠাকুর দালান পর্যন্ত সিকিউরিটিটা রাখা প্রয়োজন বরদা। কোলাপসেবল গেট বন্ধ না করো, অন্তত শিকল আটকে রেখে দাও, যাতে একটা নির্দিষ্ট সীমার পর বাইরের লোক না ঢোকে। কথাটা খুব অযৌক্তিক কিন্তু বলেনি বিমল, ভেবে দেখো বরদা, সমর বলে। আমার তো মনে হয় একবার লোকাল থানাকেও জানিয়ে রাখা উচিত,
এত টাকার গয়না প্রতিমার গায়ে। আজকের যুগে এটা খুব একটা হেলাফেলার বিষয় না। আমার তো মাথায় এটাই ঢুকছে না, এই পুজো এই গয়না দিয়ে বিগত 100 বছর হয়ে আসছে, তাহলে হঠাৎই এবছরই কেন এত প্রোটেকশনের কথা বলছো তোমরা? মৃণালিনী বলে, দেখো মৃণাল, কোনোদিনই হয়নি বলে আজও হবে না, এটাও কি কোনো বুদ্ধিমত্তার পরিচয়? সমর বলে, জানি না বাবা, যা ভালো বোঝো করো, তবে কোনো সিদ্ধান্ত নেবার আগে একবার বাবার মতামতটাও নিয়ে নিও। উনি যেন পরে না বলেন আমি জানতাম না। বসুধা বলে, হ্যাঁ নিশ্চয়ই, বাবাকে তো জানাতেই হবে। সমস্বরে বলে ওঠে সবাই। প্যান্ডেল শেষ হতে হতে বিকেল হয়ে যায়। কাটিং সব করা থাকলেও জোড়ার হ্যাপাও প্রচুর। তিতলি, তাতাই, পাড়ার আরও অনেকে এসে প্রবল উৎসাহে পোস্টার লেখার কাজে হাত দিয়েছে। বেশ কটা লেখার পরে তিতলি শোনে পেছন থেকে একটা আগন্তুকের গলার স্বর, আমি কি একটু হেল্প করতে পারি? শাশ্বত বলে। ঘুরে পেছনে তাকায় তিতলি, এই তাহলে ছোটকার বন্ধু। শুনেছিলাম বটে কেউ আসবে, ইনি নিশ্চয়ই সেই ভদ্রলোক। উচ্চারণে অবাঙালি টান স্পষ্ট। না লাগবে না, আপনি পারবেন না, এখানে আমরা বাংলাতে পোস্টার লিখছি, স্পষ্ট জবাব দেয় তিতলি। একটু অবাক হয়ে তাকায় শাশ্বত, তারপর বলে, আপনি কি করে জানলেন আমি বাংলা লিখতে জানি না? এ আবার জানার কি আছে, আপনার কথায় অবাঙালি উচ্চারণ স্পষ্ট, তার উপর গ্রাম বাংলার পুজো দেখতে এসেছেন মানে গ্রাম বাংলার সঙ্গে আপনার যোগাযোগ বিশেষ নেই। আর প্রবাসী বাঙালি যে বাংলা লিখতে জানবে না, এটাই তো স্বাভাবিক। বাপরে, তুমি এত ভাবো? অবাক হয়ে জানতে চায় শাশ্বত। তবে এক্ষেত্রে তোমার ধারণা ভুল, আমি বাংলা পড়তে এবং লিখতে দুই পারি। তবে হ্যাঁ, তোমাদের মতন অত সড়গড় নই, সাহিত্য পড়িনি, তবে নাম, বাবার নাম, ঠিকানা এইসব লিখতে পারি। একটা গরুর রচনাও খাড়া করে দিতে পারবো, আর পড়া ওই কয়েকটা ছোটদের বইয়ে সীমাবদ্ধ। বাবা, সীমাবদ্ধ? আপনার শব্দচয়ন ভালো তো, তাহলে প্রবাসে গিয়েও বাংলা অবহেলা করেননি? একেবারেই না, আমার মা বাবা বাংলা বইয়ের পোকা, আমিও পড়তাম, তবে ডিটেকটিভ বই, ওই শরৎচন্দ্র বা বিভূতিভূষণ এসব কোনোদিন পড়িনি। আপনি যে এদের নাম জানেন, আমি তো তাতেই অবাক হচ্ছি। খোদ কলকাতার কটা ছেলে এদের বই পড়েছেন, তাতেই আমি সন্দিহান। তা ডিটেকটিভ কি কি পড়েছেন? এখন আর পড়া হয় না, ছোটবেলায় পড়তাম। ফেলুদার অনেকগুলো গল্প পড়েছি। সত্যি বলতে বোমকেশ শুরু করেছিলাম, কিন্তু শব্দগুলো একটু কঠিন, তাই ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। বুঝলাম, তার মানে ফেলুদাতেই বাংলা পড়া শেষ, বলে তিতলি। একদম, আর এগোতে পারিনি। তবে গল্প পড়া আমার নেশা। ইংরেজি বই কিন্তু প্রচুর পড়ি, হিন্দিও। আচ্ছা বেশ বেশ, আপনি লিখতে চাইলে লিখুন, হাল ছেড়ে বলে তিতলি। না না থাক, তোমরাই লেখো, ঠিকই বলেছ, আমি কত বছর বাংলা লিখি না। আমি লিখতে গেলে হাতে লেখা এমন হয়ে যাবে লোকের বুঝতে অসুবিধে হবে, তার চেয়ে আমি বরং এগুলো দেওয়ালে পেস্ট করতে হেল্প করে দেব। ওকে? একদম, বেশ তাই হবে। তুমি কি পড়ো তিতলি? সাইকোলজিতে এমএসসি। বাবা, মন নিয়ে পড়ো, ভালো। আজকাল মানুষের মনের রোগ প্রচুর, তুমি মানুষকে সাহায্য করতে পারবে। কিন্তু দিদির তো ওসব করার কোনো ইচ্ছেই নেই। দিদি তো, ফুট করে বলে ওঠে তাতাই। কি? জিজ্ঞেস করে শাশ্বত। আহ তাতাই, তোকে সব জায়গায় ফটর ফটর করতে বারণ করেছি না, চুপ করে থাক। অগত্যা চুপ করে যায় তাতাই। শাশ্বত এই নিয়ে আর কথা বাড়ায় না, চুপচাপ কাজ এগোতে থাকে সবাই। ঢাকের আওয়াজে ঘুম ভেঙে যায় তিতলির। ঘড়ি উল্টে দেখে ভোর 5টা। পুজোর বাড়ির একটা আমেজই আলাদা। ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, ধূপের ধোয়া, প্রদীপের আলো, সব মিলিয়ে একটা স্বর্গীয় আবহাওয়া। ছোট থেকেই পরিকাঠামোতেই বড় হয়েছে তিতলি, ফলে এখন 23 বছর বয়সে এসে আলাদা করে তাকে কিছু শেখানোর প্রয়োজন পড়ে না। মা ঠাম্মাকে দেখে তিতলি জানে পুজোর দিনগুলোতে কি কি করতে হয়। একটু সময় নষ্ট না করে বাথরুমের দিকে এগিয়ে গেল তিতলি। কলকাতায় থাকার জন্য সাঁতারটার শেখা হয়নি তিতলির, ফলে নিজেদের পরিষ্কার সুসজ্জিত পুকুর থাকলেও সেখানে স্নান করতে পারে না তিতলি। ওর আরও একটা সমস্যা আছে, হাঁপানির। এটাও ঠাকুরদা মনীন্দ্রনাথ লাহার থেকে পেয়েছে, মানে তিতলির বাবা মজা করে ওটাই বলে। তিতলি উত্তরাধিকার সূত্রে ঠাকুরদার থেকে হাঁপানির টানটা পেয়েছে। ছোটবেলায় খুব ভুগত তিতলি, এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য ভোগার পরিমাণটা অনেকটাই কমেছে। তবে তিতলি বা বসুধা দুজনেই একটু সাবধানী প্রকৃতির।
ইনহেলার লাগুক বা নাই লাগুক সবসময় ব্যাগে থাকে তিতলির। আর একটা জিনিসও সবসময় মেনে চলে, প্রচণ্ড গরম ছাড়া ও সারা বছর উষ্ণ গরম জলে স্নান করে। তাই ভোরে উঠলেও চট করে স্নানে যেতে পারল না তিতলি। যদিও বাড়িতে বেশ কটা বাথরুম, তবে সব কটা বাথরুমে গিজার লাগানো নেই। স্বভাবতই গিজার লাগানো বাথরুমে লাইনও বেশি। বাথরুমে যেতে গিয়ে তিতলি দেখল ওর আগেই কাবেরী অপেক্ষায়। ও মা, পিমনি, তোমার হয়নি এখনো? সরল মনে জিজ্ঞেস করে তিতলি। না বাবা, কি করে হবে বলো? পুজোর কাজ গোছাতে গোছাতেই কাল রাত 12টা বেজে গেল। মা তো আজকাল কিছুই পারে না, সবই তো এই আমার আর বড় বৌদির ওপর। আমি তো কতদিন বলেছি পুজো বন্ধ করে দিতে, মা শুনলে তো? অভিযোগের সুরেই বলে কাবেরী। পিমনি, এতদিনের পুজো বন্ধ করে দেবে? কে করবে শুনি? মা বাবার কতদিন, এখন তো থেকেও নেই, শুধু হুকুম জারি করতে পারে, কাজ তো কিছুই পারে না। তোর মাই বা কলকাতা থেকে কতদিন আর এসে এসে করবে শুনি? মেজ বৌদিকে লিস্টের বাইরেই রাখ, তোরও হয়তো কদিন পর বিয়ে হয়ে যাবে, কে পোয়াবে এত ঝক্কি? আমি বাপু পারবো না, আগেই হাত তুলে দিলাম। আমি বাবাকেও বলেছি 100 বছর তো হলো, এবার তুলে দাও দুর্গাপুজো, পুজোটা একটু আরামে কাটুক আমাদের। এই বাড়ির মেয়ে হয়ে তুমি বলছো পিমনি, পুজো উঠে যাক? আজ আমরা সবাই বছরে একবার অন্তত মিলিত হই শুধু এই পুজোর জন্য, না হলে হয়তো কত বছর দেখাই হতো না তোমাদের সঙ্গে। হ্যাঁ বুঝি কষ্ট হয়, ঠাম্মা আর পারে না, মারও বয়স হচ্ছে, আস্তে আস্তে তোমারও বয়স হবে, কিন্তু পিমনি তখন দেখবে আমি দায়িত্ব নিয়ে ফেলেছি মায়ের মতন। মিষ্টু বড় হয়ে যাবে, সেও হাতে হাতে সাহায্য করবে, বাবানের বউ আসবে, নতুন ছোট কাকি আসবে, দেখবে ঠিক উপায় বেরিয়ে যাবে। তা বলে এত বছরের ঐতিহ্য তুলে দিও না পিমনি। সে ব্রিটিশ আমল থেকে চলছে এই পুজো, আমাদের কত পুরুষ ধরে, কত স্মৃতি এই পুজোর। হেসে ফেলে কাবেরী। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, উফ পাকা বুড়ি একেবারে। আমি বললেই কি আর পুজো উঠবে রে? বাবা তো এর পক্ষপাতী নন। নে তাড়াতাড়ি স্নান কর, জল গরম হয়ে গেছে, এক্ষুনি বোধন শুরু হয়ে যাবে। তারা দেন কাবেরী। এমা, তুমি তো আমার আগে ছিলে। তো কি হয়েছে? আমি তো তোর পিমনি, লাইন ছাড়তে পারি না। তোরা এখনকার মেয়ে, তোদের স্নান করে তৈরি হয়ে নিচে যেতে যেতে আমার সব হয়ে যাবে, যা তাড়াতাড়ি নে। হেসে বাথরুমে ঢুকে যায় তিতলি। আধ ঘন্টা পর নতুন হলুদ শাড়ি পরে নিচে চলেও যায়। এই তো তিতলি, এত দেরি করলি? নে নে, ধান জবগুলো একটু আলাদা করে দে তো, 6টা বেজে গেছে। ঠাকুর মশাই আসলো বলে। ঠাকুর দালানটা আলপনাও তো দেওয়া হয়নি। মৃণালিনী বলে। হ্যাঁ গো মেজো কাকিমা, কাল ওই প্যান্ডেল সাজাতে গিয়ে এদিকে আর কিছুই করা হয়ে ওঠেনি। দাও দাও, তাড়াতাড়ি করি। ঠাকুর মশাই তো 7টায় আসবেন বললেন, তার মধ্যে সব হয়ে যাবে। বোধনের সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ হচ্ছে তো, ওইদিকে আমি যাইনি, তোর মা, তোর ঠাম্মা, তোর পিমনি দেখছে। আচ্ছা আচ্ছা বেশ। পুজোর জোগাড়ে মন দিল তিতলি। এই তিতলি, জানিস, খানিকক্ষণ পর ডাকে মৃণালিনী। কি মেজো কাকি? তোর মেজো কাকা বলছিল এবছরে নাকি শেষ পুজো। বিশুদা বলেছেন বাবারও নাকি তেমনই ইচ্ছে, কোনো ছেলেই যখন পৈতৃক বাড়িতে থাকে না তখন পৈতৃক পুজো রেখেই কি হবে, এরকমই নাকি মনোবাসনা বাবার। তাই নাকি? ভোরের কথোপকথনগুলো মনে পড়ে তিতলির। নিজের মনেই ভাবতে থাকে, পিমনি তাহলে এমনি কথার ছলে কথাটা বলেনি, রীতিমতো আলোচনা হয়েছে তাহলে এই নিয়ে দাদুর সঙ্গে। এত বড় একটা সিদ্ধান্ত দাদু একা নিল, বাবা মেচকা ছোটকা জানতেই পারল না। শুধুমাত্র পিমনি আর পিসুর সঙ্গে কথা বলে যদি দাদু এটা করে থাকে তাহলে বলতে হবে দাদু খুব হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। মনীন্দ্র লাহাকে তো এত হঠকারী বলে মনে হয়নি কোনোদিন। তাহলে কি এমন হলো, দাদুকে এই সিদ্ধান্ত নিতে কি কেউ বাধ্য করল? এই তিতলি, কি ভাবছিস? আবার ডাকে মৃণালিনী। না না কিছু না, বলো। আরও একটা কথা শুনলাম জানিস? কি গো? বাবা নাকি দশমীর দিন সম্পত্তি ভাগ করে দেবেন, উইল রেডিও করে ফেলেছেন। তাই? হ্যাঁ, আমি নিশ্চিত কাবেরী আর ওর বাবানের ভাগই বেশি হবে, দেখে নিস। গজগজ করতে করতে বলে মৃণালিনী। এ নিয়ে আর কথা বাড়ায় না তিতলি, চুপচাপ আলপনা দিতে থাকে। বাহ, আপনি তো খুব ভালো আলপনা দেন। চমকে পেছনে তাকায় তিতলি। শাশ্বত, এই এত ভোরে উঠে বেশ ফিটফাট হয়ে চলে এসেছেন তো? হেসে বলে তিতলি। না না, কই, আমি তো তেমন কিছুই পারি না, আমার পিমনি খুব ভালো দেয়।
এবারে কেন জানি না আমাকেই বলল দিতে, তাই দিচ্ছি। তাও বেশ সুন্দর। আজ কি হবে? আজ মা দুর্গার বোধন, তাছাড়া ষষ্ঠী পুজোও আছে। ষষ্ঠী পুজো কি? জানতে চায় শাশ্বত। মহিলারা বিশ্বাস করেন এই পুজো করলে তাদের সন্তানদেরও ভালো হবে। ও, গত দুদিন লোকজন দেখেনি বিশেষ, আজ দেখছি অনেক লোকজন আসছেন। হ্যাঁ, আসে তো। আগে তো ষষ্ঠী থেকে দশমী অবধি গোটা গ্রাম এই লাহা বাড়িতে খেত। পুজোর 4 দিন কারোর বাড়িতে হাঁড়ি চড়ত না। আমাদের যেহেতু চালের ব্যবসা, তাই চালের জোগান নিয়ে সমস্যা হতো না। আমার ঠাকুরদার বাবা স্বর্গীয় শ্রী গগনেন্দ্রনাথ লাহা ওটা বন্ধ করে দিয়েছেন। তারপর থেকে শুধু নিমন্ত্রিতরাই আসতেন, তাও মোটামুটি শখানেক লোক তো বটেই। এখনও সেই রেওয়াজই চলছে, প্রতিদিন 100-1 লোক খায়। এটা তো ভালো ব্যবস্থা ছিল, গরিব লোকেরা খেতে পেত 4 দিন। উনি বন্ধ করে দিলেন কেন? খরচাপাতির সমস্যা? সেটা তো একটা সমস্যা বটেই। তাছাড়াও শুনেছিলাম যতদিন যেতে লাগলো আমাদের গ্রামের মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ফিরতে লাগলো। এমনিতেই বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। আগে যে খাওয়া পড়ার অভাবটা ছিল সেটা আর থাকেনি। ফলে তারাও জমিদার বাড়িতে আর খেতে আসতে চাইতো না, হয়তো সম্মানে বাধ্য। তাই বেশ কিছু বছর বিপুল পরিমাণে খাবার নষ্ট হবার পর আমার প্রপিতামহ এই সিদ্ধান্ত নেন। ঠিকই আছে তাহলে। ও তিতলি দিদি, বড় বৌমা কোথায় গো? হাঁপাতে হাঁপাতে এসে ডাকে হারান্দা। মা, ওই তো মা, ষষ্ঠী পুজোর জোগাড় করছে। এদিক দিয়ে যাও, দেখতে পাবে। রাস্তা দেখিয়ে দেয় তিতলি। উফ, এবারে ছোট বাবু এই প্যান্ডেল করে কি যে অসুবিধা করে ফেলেছে, যাওয়া আসার খুব সমস্যা। দেখাই যাচ্ছে না সব দিক ভালো করে। গজগজ করতে করতে বলে হারান্দা। তা ঠিক, বড্ড ভুল ভুলাইয়ার মধ্যে দিয়ে এদিক ওদিক যেতে হচ্ছে। তিতলি বলে, এ বড় বৌদি, শিগগির চলো, গিন্নিমা ডাকছেন। আর গিন্নিমাকে জানো তো, তোমাকে ধরে নিয়ে যেতে না পারলে আমার মাথা কাটবে। হারান বলে, মাকে গিয়ে বলো হাতের কাজটা সেরে যাচ্ছি। বসুধা বলে, না না, তুমি সব রেখে এসো। এত কিসের তাড়া মায়ের? উফ, একটু বিরক্ত হন বসুধা। তুমি যাও দিদি, মাকে তো জানো এমনিতেই মেজাজি, এখন আবার বয়স হচ্ছে, আরোই বেড়েছে। তুমি যাও, আমি এগুলো দেখছি। মৃণালিনী বলে। অগত্যা ওপরে যান বসুধা। ওপরের বারান্দার লাগোয়া ঘর সুধাময়ী আর মণিবাবুর। একটা ঘর নয়, 3টে ঘরে দরজা আছে বারান্দা লাগোয়া। একটা মণিবাবুর, একটা বাবানের, একটা কাবেরী আর বিশ্বনাথের। দক্ষিণ খোলা বারান্দার হাওয়া এই 3টে ঘরেই প্রবেশ করে। সামনে একটা পুকুরও আছে। দোতলায় আরও 2টো ঘর আছে। একটায় সমর বাবুরা থাকেন, অন্যটায় অমর বাবুরা। এই বাড়িতে ঘরের অভাব যেহেতু নেই, তাই বিমলার তাতাই তিতলি নিচেই থাকে। নিচে প্রায় 7খানা ঘর, তবে আলো হাওয়া ওপরেই বেশি। মা ডাকছিলেন? এসে জিজ্ঞেস করলেন বসুধা। হ্যাঁ, এসো বৌমা, মণিবাবু ডাকেন। এই বাড়িতে সবার আগে বউ হয়ে এসেছিল বসুধা। বয়স এখন প্রায় 50 ছুঁই ছুঁই। যদিও এই বাড়িতে খুব কম দিন থেকেছে বসুধা, তবুও শ্বশুর শাশুড়িমাকে দেখলে ঘোমটায় হাত নিজের অজান্তেই এখনও চলে যায়। এখন আর এসব না করলেও হয়। মৃণাল তো সালোয়ার কামিজও পরে, তবে ওরার এই সাবেকি নিয়মগুলো ছাড়া হলো না। গায়ে কাপড় টেনে একটু এগিয়ে গেল বসুধা। বলুন বাবা, কি হয়েছে? তোমার শাশুড়ি মা আজ ভোর থেকে শয্যা নিয়েছে, নিচে নামতে পারছেন না। ডাক্তার ডেকেছিলেন, ভোরে এসে দেখে গেছেন প্রেশার খুব হাই। বিছানা ছাড়লেই মাথা ঘুরছে। এবারে পুজোর দায়িত্ব তোমাদের 2 বউ কাবেরী আর তিতলিকে নিতে হবে বৌমা। ধীরে ধীরে এগিয়ে যায় বসুধা শাশুড়ি মার দিকে। দেখে খারাপ লাগে একটু। মানুষটা এই সময়ের জন্য বড়ই অপেক্ষা করে থাকেন। মেজাজি বটে, তবে মন ভালো, মানুষ খারাপ নন। বসুধার মনে পড়ে তিতলি যখন পেটে, খুব প্রেশার ছিল বসুধার। উনি বসুধাকে মাটিতে পা অবধি রাখতে দিতেন না, সব করে দিতেন। আলতো করে ডাকলো বসুধা। মা, কিছু বলবেন? শরীর কি খুব খারাপ? চোখ তুলে তাকান সুধাময়ী। বড় বৌমা, এবারে তো নিচে নামতে পারবো না। মায়ের গয়নাগুলো তোমাকেই পরাতে হবে। দেখি যদি অষ্টমীতে ভালো থাকি তাহলে নামবো। সে পরিয়ে দিচ্ছি মা, আপনি মন খারাপ করবেন না। আজকের দিনটা রেস্ট নিন, কালই দেখবেন ঠাকুর দালানে নামতে পারছেন। সান্ত্বনা দেয় বসুধা। কিছু বলেন না সুধাময়ী, শুধু একটা দীর্ঘশ্বাস পড়ে। অর্ধেক বসে গয়নার বাক্সটা দিয়ে দেন বসুধাকে, আবার শুয়ে পড়েন। বসুধার বুঝতে বাকি থাকে না উনি আর কথা বলতে চাইছেন না। স্বাভাবিক, বাড়ির পুজো, অথচ উনি মায়ের মুখ অবধি দেখতে পারছেন না। নির্বিবাদে বাক্স নিয়ে বেরিয়ে আসে বসুধা।
নিচে নামতে নামতে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায় মাথায়, মা তো কালও ঠিক ছিলেন, নাতি নাতনিকে লুচি করে খাওয়ালেন, আজ ভোর থেকে এত শরীর খারাপ কি করে হলো? আর ভোরবেলায় ডাক্তার এলো অথচ তারা কেউ জানতেই পারলো না কেন? কত ভোরে? আমি তো নিজেই 4:30 উঠেছি। উত্তর পায় না বসুধা। গয়নার বাক্স নিয়ে পৌঁছে যায় ঠাকুর দালানে। সকাল পেরিয়ে দুপুর, সেই কোন ভোরে উঠেছে সব বাচ্চাগুলো, কিন্তু আশ্চর্য কারোর চোখে ঘুম নেই। ওপরের ঘরে একবার এসেছিল তিতলি, এসে দক্ষিণের জানলার হাওয়ায় কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারেনিও। ঘড়ি দেখে তিতলি, বিকেল 4টে। না, উঠতে হবে, সান্ধ্যভোগের ব্যবস্থা করতে হবে। মা আর কাকিমা সব পারবে না। পিমনি যেন কেমন ছাড়া ছাড়া, নিজের বাড়ির পুজো কাজ বললে তবেই এগোচ্ছে। মেজু কাকি এরকমই তো ছিল, এই বাড়িতে চিরকালই অতিথি হিসেবে থেকে এসেছে, কিন্তু পিমনি তো এমন ছিল না। চশমাটা পরে বারান্দায় এলো তিতলি, এসে দেখে মণিবাবু তার ইজি চেয়ারে ঘুমোচ্ছেন, রেডিওতে গান বাজছে। দাদুর কাছে এগিয়ে যায় তিতলি, চশমাটা খোলে। চকিতে ঘুম ভেঙে যায় মণিবাবুর। উঠলে কেন দাদা, ঘুমাও। না না, এ পোড়া চোখে আর ঘুমায়নি রে। কখন যে ওই চোখ লেগে গেল। ঠাম্মা কেমন আছে এখন? যা না, গিয়ে দেখে আয়। এসে থেকে তো তোর সঙ্গে সেভাবে দেখাই হয়নি দিদি ভাই। হ্যাঁ তো দাদু, এসে থেকে আসাই হয়নি তোমার কাছে। দাঁড়াও, ঠাম্মাকে একটু দেখে আসি বলে পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো তিতলি। অঘরে ঘুমোচ্ছেন সুধাময়ী দেবী। আবার বেরিয়ে আসেন তিতলি। ঠাম্মা খুব ঘুমাচ্ছে দাদু, ঘুমাক, পরে কথা বলবো। সেই ভালো। আচ্ছা দাদু, বলছিলাম তুমি কি পুজো বন্ধ করে দেবার কথা ভাবছো? কেন? জিজ্ঞেস করবে না করেও করে ফেলল। চুপ থেকে খানিক দীর্ঘশ্বাস পড়ে মণিবাবুর। কোথায় শুনলি তুই দিদি ভাই? কে বলেছে? সুধা? না না, ঠাম্মার সঙ্গে তো আমার কথাই হয়নি। কোথা থেকে শুনলাম সেটা তো খুব প্রয়োজনীয় নয় দাদু। ঘটনাটা সত্যি কিনা জানতে চাইলাম। 100 বছরের পুজো, পরের বছর থেকে কি আর হবে না? আবারও দীর্ঘশ্বাস পড়ে মণিবাবুর। হবে কিনা জানি না, তবে না হবার সম্ভাবনাই বেশি। সব কিছু তো আবেগ দিয়ে চলে না দিদি ভাই, বাস্তব যে বড়ই কঠিন। অনেক দিন তো চালালাম, আর পারছি না রে। কেন? খরচের জন্য? মূলত তাই। 6 দিদির পর 7 নম্বর সন্তান আমি আমার বাবা মায়ের। একমাত্র উত্তরসূরি এই লাহা বাড়ির। একটা দাদা বা ভাই থাকলেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারতাম। আমি একা আর কত। একা কেন দাদু? বাবা আছে, মেজকা ছোটকা আছে, সবাই মিলে দায়িত্ব নেবে। ঘাড় নেড়ে না বলেন মণিবাবু। পুজোটা যাক, দশমীর দিনে আমি একটা মিটিং ডাকবো। ওখানে তো তুইও থাকবি, শুনে নিস নিজের কানে তোর বাপ কাকার বক্তব্য। আমার মনে হয় না এই দায় কেউ নেবে বলে। পুজোটা দায় দাদু? হ্যাঁ দিদি, পুজোর দায়িত্বটা ওদের কাছে দায়। আমার মা, পিসি, দিদিরা এই পুজো ভালোবেসে করতেন, দায় ভেবে নয়। তাই কখনো তাদের ক্লান্তি আসেনি। মিথ্যে বলবো না, সুধাও করত। এটা তো ঠিক দিদি, সুধারও বয়স হচ্ছে, ও আর পারে না। এটাই একমাত্র কারণ দাদু? না, তাছাড়াও আছে। ব্যবসার অবস্থাও ভালো না দিদি। পুজোয় খরচ হয় প্রায় 1,00,000 টাকা। এবারে তো প্রায় 1,02,000 হয়েছে। যেখানে চালকল থেকে প্রতি বছরে 5 লক্ষর বেশি আয় হয় না, সেখানে যদি পুজোতেই 2 লক্ষ খরচ হয়ে যায়, বাকি থাকে 3 লক্ষ। আমি, সুধা, কাবেরী, বাবান, বিশু, এছাড়াও হারান। ভাবতো বাকি 3 লক্ষ বা 3.5 লক্ষতে কি করে চলে? তিতলি মনে মনে হিসেব করে নিল, মানে গড়ে মাসে 30,000। হ্যাঁ, 5টা মানুষের পক্ষে একটু কষ্টই হয়। তাও বেশ কিছু জিনিস চাষ থেকেই আসে, আবার চাষের খরচও তো আছে। দাদুর কি কিছুই জমানো নেই? নিজের মনে আর প্রশ্নটা রাখতে পারল না তিতলি, করেই ফেলল দাদুকে। আচ্ছা দাদু, বলছি তোমার কি জমানো কোনো পুঁজি নেই? স্মিত হাসেন মণিবাবু। আছে তো। বাপ ঠাকুরদার এত বড় ব্যবসা ছিল, কিছু তো জমানো আছেই। সেখান থেকে মাসিক একটা মোটা টাকা আসে বলেই তো এই ঠাট বাট বজায় আছে রে দিদি ভাই, না হলে তো কবেই। কথা শেষ হয় না মণিবাবুর। একটা দীর্ঘশ্বাস পড়ে শুধু। বুঝলাম দাদু, কিন্তু খরচ তো তুমি তোমার 3 ছেলেকে ভাগ করেও নিতে বলতে পারো। তুমিও না হয় কিছু দিলে, তাহলে তো অনেকটা সুরাহা হয় দাদু।
ভেবেছিলাম এটা বছর 2 আগেই, জানিস। বিমল রাজি থাকলেও তখন অমর আর সমর রাজি হয়নি। পুজো বাবদ প্রতি বছর একটা মোটা টাকা খরচে ওদের আপত্তি আছে। আমি ওদের দোষ দিইনি দিদি ভাই, ওরা বাইরে থাকে, ওই চাকরি ছাড়ার কোনো আয় নেই, তার মধ্যে দুজনেরই সংসার আছে। বিমল যদি কিছু দিতেও পারে, অমর আর সমরের পক্ষে একটু মুশকিলই। তাই সব দিক ভেবে চিনতে এটাই স্থির করেছি, শতবর্ষের উদযাপনের পর এ পুজো বন্ধ করে দেওয়াই সমীচীন। আর কথা বাড়ায় না তিতলি, বেরিয়ে আসে মণিবাবুর ঘর থেকে। দাদু তাহলে মোটামুটি মনস্থির করেই নিয়েছে। ঠাম্মার মত কি? এত বছরের পুজো বন্ধ হয়ে গেলে ঠাম্মার খারাপ লাগবে না? প্রশ্নটা মনে ঘুরতেই থাকে তিতিরের। মহাষষ্ঠীর সন্ধেবেলা। কচি কাচারা ভিড় বাড়িয়েছে ঠাকুর দালানে। তিতলি তাতাইও চেয়ার পেতে গল্প করতে ব্যস্ত। বিমল খানিকটা হন্তদন্ত হয়েই এসে পড়ে। ওই তিতলি, বলছি শাশ্বত বলছিল গ্রামটা একটু ঘুরে দেখতে চায়, কদিন ধরে বাড়িতেই আটকা, একটা ব্যবস্থা কর না। ছোটকা, তুমি গাড়ি নিয়েই তো ঘুরিয়ে আনতে পারো। ধুত, ঝামেলা বেশি, গাড়ি সব জায়গায় ঢুকবে না, এত লোকজন। বাইক হলে ভাবা যেত, 4 চাকা নিয়ে গ্রামের রাস্তায় অসুবিধে। 4 চাকা নিয়ে গ্রাম শহর সব রাস্তাতেই অসুবিধে ছোটকা, তবুও গাড়ির দাম বেড়েই যায়। আর লোকে স্ট্যাটাস দেখাতে গাড়িই বেশি কেনে। অথচ ভেবে দেখো, 2 হুইলার কিন্তু বেশি উপযোগী, তেলের ক্ষেত্রেও সাশ্রয়ী। বেড়ে বলেছিস তো, এটা কিন্তু ঠিক তিতলি। যাকে আপাতত কি ব্যবস্থা করা যায় বল দেখি। দেখি হারান্দাকে বলে, যদি 1 বা 2 টোটোর ব্যবস্থা করতে পারে, খানি গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। বাহ দিদি, ভালো আইডিয়া। টোটো, 2 টোটো হলে অনেকেই যেতে পারবো। চল বাবান, আমরাও যাই হারান্দার সঙ্গে। উত্তেজনায় লাফিয়ে ওঠে তাতাই। খানিকক্ষণের মধ্যেই এসে যায় 2 টোটো। বসুধা আর মৃণালিনীকে অনেক অনুরোধ করা সত্ত্বেও ওরা রাজি হয়নি। পুজোর কাজ আছে নাকি সন্ধেবেলা, ঠাকুর দালান ছেড়ে তো ওরা যেতে পারবে না। কাবেরীও না বলেছে, তবে মৃণালিনী না গেলেও দুষ্টু মিষ্টুকে তিতলির দায়িত্বে ছাড়তে রাজি হয়েছে শেষ পর্যন্ত। বিমল, শাশ্বত, তিতলি আর মিষ্টু একটা টোটোতে, বাবান, তাতেই আর দুষ্টু আর একটা টোটোতে। তিতলির বুদ্ধিতে ওরা দুষ্টু মিষ্টুকে আলাদা করে দিয়েছে। একসঙ্গে থাকলে ওরা বেশি দুষ্টুমি করে। শাশ্বতকে একটা ঢাউস ক্যামেরা নিয়ে টোটোতে উঠতে দেখে বেশ অবাক হয় তিতলি। জিজ্ঞেস করেই ফেলে, আপনি জন্তু জানোয়ারের ছবি তোলেন বুঝি? কি করে বুঝলে? অবাক হয়ে জানতে চায় শাশ্বত। সাধারণত এই ক্যামেরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা ইউজ করে। বাহ, তোমার দারুণ পর্যবেক্ষণ শক্তি তো। হ্যাঁ, আমি জঙ্গলে যাই মাঝে মাঝে, জন্তু জানোয়ারদের ছবির চেয়ে পাখির ছবি বেশি তুলি। তবে এই ক্যামেরাতে যে মানুষের ছবি উঠবে না তা কিন্তু নয়। হাসতে হাসতে বলে শাশ্বত। না, উঠবে না কেন, উঠবে তো বটেই, আমি এমনি বললাম, হেসে বলে তিতলিও। টুকটাক গল্প করতে করতে ছোট বৈনান গ্রামটা ঘুরে দেখে শাশ্বত। বেশ কিছু ছবিও তোলে। টোটো চালক বেশ কিছু তথ্য দেয় গ্রামের বিশেষ কয়েকটি পুজোর ক্ষেত্রে, কোনটা কিভাবে শুরু হয়েছিল এই সব। ফেরার সময়ও একইভাবে টোটোতে বসে সবাই। গল্প করতে করতে ফিরতে ফিরতে একটা অন্ধকার গলির মুখে চোখ আটকে যায় তিতলির। একটা বাইকে কে ওটা? পিসেমশাই না? কাদের সঙ্গে কথা বলছে পিসো? এক ঝলক দেখলেও লোকগুলোর চেহারা মোটেই ভালো না। আরও একটা জিনিস ওই কয়েক মুহূর্তে দেখছে তিতলি, একটা খাম। তিতলি স্পষ্ট দেখেছে ওদের মধ্যে একজন পিসোকে একটা খাম দিয়েছে। পিসো সেটা পকেটে রাখলো। দুপুরে দাদুর বলা কথাগুলো মাথায় ঘুরতে থাকে তিতলির। ব্যবসার অবস্থা ভালো নয়, ব্যবসার পুরো রাশটাই এখন পিসোর হাতে। পিসো সব হিসেব ঠিক মতন রাখে তো নাকি সেখানেও? ভাবতে ভাবতে এসে যায় লাহা বাড়ির ফটো। গেটে ঢুকতে ঢুকতে তিতলি বুঝতে পারে কিছু একটা হয়েছে। পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না। হারান্দাকে দৌড়াতে দেখে ডাকে তিতলি। হারান্দা, কি হয়েছে গো? আর বলো না তিতলি দিদি, তোমরা বেরোনোর পরে জানা গেল গিন্নি মায়ের কানের ঝুমকো জোড়া পাওয়া যাচ্ছে না। মুহূর্তের মধ্যে পিসে মশাইয়ের বাইক, একটা খাম চোখে ভেসে উঠল তিতলির। আজ মহাসপ্তমী। ভোরবেলাতেই ঘুমটা ভেঙে যায় শাশ্বতর। একটু ল্যাপটপটা খুলে বসে। টুকটাক অফিসিয়াল কিছু কাজ সেরে একটা শার্লক হোমসের বই নিয়ে বসে শাশ্বত। পাতা 50 পড়ার পরেই ঘরে বিমল ঢোকে। কিরে, কেমন লাগছে আমাদের বাড়ির পুজো? ভালো। তোমার তো এখানে দেখাই পাওয়া যায় না বিমলদা, খুব ব্যস্ত থাকো দেখছি পুজোর সময়। হ্যাঁ রে, বাড়ির পুজো বলে কথা, প্রচুর কাজ থাকে রে। যাকগে, তুই কি পুষ্পাঞ্জলি দিবি? দিলে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে। না না, আমি কাল দেব। আই হ্যাড নো আইডিয়া যে সপ্তমীতেও পুষ্পাঞ্জলি হয়। রোজই হয়, তবে বেশিরভাগ বাঙালি ভাবে পুষ্পাঞ্জলি শুধু অষ্টমীতেই হয়।
মহাষ্টমীর পুজো আসলে সবচেয়ে ধুমধাম করে হয় বলে ওই দিনে অধিকাংশ লোক পুষ্পাঞ্জলি দেয়। আচ্ছা, না আমি আজ দেব না গো, কাল দেব। আচ্ছা, অফিসের হাল কি? ওই চলছে। আগরওয়াল মেল করেছিল দেখছি, কটা কোডিং দেখে নিতে বলেছে, ওটাই দেখছিলাম। ঠিকই আছে। আমার তো মেল চেক করাই হচ্ছে না। শুধু তোকেই বলেছে নাকি আমাকেও বলেছে? মেলে সিসিতে তো তোমাকেও রেখেছে দেখছি। যাকগে, এটা আমি দেখে নিয়েছি, তবে তুমি একবার ফোনে মেলটা দেখে নিও। দেখব। আর কথা না বাড়িয়ে চলে যায় বিমল। শাশ্বত ল্যাপটপে মন দেয়। কটা মার্কেট সার্ভে করার ছিল। তারপর মনে পড়ে এই মার্কেট নিয়ে গুগলিং করার কাজটা বিমলদার ছিল, করছি আমি। নিজের মনে হেসে ফেলে শাশ্বত। অফিসে পাক্কা ফাঁকিবাজ বিমলদা, বাড়িতে কত কেজো। সবারই বোধহয় কিছু না কিছু কমফর্ট জোন থাকে। হয়তো বিমল এখানেই স্বচ্ছন্দ, মুম্বাইয়ের অফিসে নয়। ল্যাপটপে ফেসবুক পেজে আপনা হতেই আঙুল চলে যায় শাশ্বতর। বিমলদা কভার পিক আপডেট করেছে, সঙ্গে তাতাই, তিতলি, দুষ্টু মিষ্টু, বাবান। সবুজ সালোয়ারে খুব সুন্দর লাগছে তিতলিকে। কালকে এই ক্যান্ডিড মোমেন্টটা ওই তুলে দিয়েছিল, সেটাই বিমলদা আপলোড করেছে নিজের অজান্তেই। বিমলদার ফ্রেন্ড লিস্টে আঙুল চলে যায় শাশ্বতর। সায়রী লাহাকে খুঁজে পেতে সময় লাগে না। টুক করে একটা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখে শাশ্বত। এই মেয়েটাকে বেশ লাগে শাশ্বতর। এই দুদিনেই বেশ আপন হয়ে গেছে। চরিত্রের মধ্যে একটা গাম্ভীর্য আছে, অযথা ন্যাকামি নেই, শহুরে মেয়েদের মতো। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, অথচ অহংকার নেই। তিতলির কথা ভাবতে ভাবতে চোখটা লেগে যায় শাশ্বতর। সপ্তমীর সন্ধ্যাতেই সেজে ওঠে ঠাকুর দালান। গতকালের যে লাইটিং আজ আরও বেশি, বেশ চকচক করছে প্যান্ডেল। মোটামুটি ভিড়ও আছে। তিতলি, তাতাই, বাবান সবাই বসে গল্প করছে ঠাকুর দালানের সংলগ্ন মাঠে। হঠাৎই এক সৌম্যকান্তি ভদ্রলোককে দেখে উঠে আসে তিতলি। পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, কেমন আছো রবি জেঠু? ভালো দিদি ভাই, তোমরা কেমন আছো? আমরাও ভালো। রবি বণিক এই লাহা পরিবারের পারিবারিক শ্যাকরা। মা দুর্গার গয়না ওনারই পূর্বপুরুষ তৈরি করেছিলেন। তিতলি শুনেছে বর্ধমানের রাজপরিবারের গয়নার আদলে বানিয়েছিলেন। রবি জেঠুকে অনেকক্ষণ মায়ের মূর্তির দিকে তাকিয়ে থাকতে দেখে তিতলি। তারপর বলে, কি দেখছো রবি জেঠু? না, সেরকম কিছু না। আচ্ছা মা তিতলি, ঠাকুরের গয়না কি এবারে কর্তাবাবু পালিশ করিয়েছেন? পালিশ? কই না তো জেঠু, তেমন তো কিছু শুনিনি। কেন জেঠু? না, আসলে আমার কেমন মনে হলো এবারে যেন গয়নাগুলো একটু বেশি চকচকে। না না জেঠু, আসলে এবারে ছোটকা লাইটিং ওইভাবে করেছে, দেখছো না ভেতরে মন্দিরের কারুকাজ। ও তা হবে। আর কথা বাড়ান না রবি জেঠু, গেট পার হয়ে যান। কিন্তু তিতিরের কেমন মনে হতে থাকে রবি জেঠু পুরোটা পরিষ্কার করে বললেন না, এড়িয়ে গেলেন। আজ মহাষ্টমী, সকাল থেকে ভীষণ ব্যস্ত সবাই। দম ফেলার সময় নেই বসুধা, মৃণাল আর কাবেরীর। এতদিনের মধ্যে আজকে নিচে নামতে পেরেছেন সুধাময়ী দেবী। ছেলেদের তীব্র আপত্তি উপেক্ষা করে আজ উনি পুষ্পাঞ্জলি দিয়েছেন, এবং তাতে উনি বেজায় খুশি। আজ লাল পাড় সাদা শাড়ি পরেছে তিতলি, সঙ্গে হালকা গয়না। বনেদি বাড়ির মেয়ে বউদের বোধহয় বিভিন্ন ডিজাইন মজুদ থাকে। মনে মনে ভাবছিল শাশ্বত, আজকের সন্ধেবেলা বাইরের লোক খুব বেশি নেই। সন্ধ্যা আরতিও হবার মুখেই। ঠাকুর দালান ফাঁকা পাওয়ায় বেজায় খুশি দুষ্টু আর মিষ্টু। ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক। কিছুতেই সামলাতে পারছে না মৃণাল। সন্ধি পুজোর সময় হয়ে আসছিল। মৃণাল 108টা প্রদীপ জ্বালাতে ব্যস্ত। তাতাই, তিতলি, শাশ্বত সবাই ঠাকুর দালানের সামনের উঠোনে। শাশ্বত নিজের শখের ক্যামেরায় অনবরত ছবি তুলে চলেছে। অবশ্যই তার মধ্যে সিংহভাগ ছবিতে তিতলি আছে। সেদিনের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর টুকটাক কথা হয় ফেসবুকে। নির্দ্বিধায় নিজের ফোন নম্বর দিয়ে দিয়েছে তিতলি। হোয়াটসঅ্যাপেও টুকটাক মেসেজ ফরওয়ার্ড করে শাশ্বত। এমনই সময় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। বেনারসি শাড়িতে সুসজ্জিত হয়ে প্রদীপে তেল ঢালছিল মৃণালিনী। ধরাধরি খেলতে গিয়ে দুষ্টু মিষ্টু এক ঠেলায় সে প্রদীপের স্ট্যান্ড উল্টে দেয়। ততক্ষণে বেশ কিছু প্রদীপ জ্বালানো হয়ে গেছে মৃণালের। মিষ্টুর সিল্কের লেহেঙ্গাটা সঙ্গে সঙ্গে আগুন ধরে নেয়। একে সিল্কের জামা, তার উপর ছোট্ট মেয়ে। আগুন নিমেষের মধ্যে কোমর পর্যন্ত এসে পড়ে। চিৎকার করতে থাকে মৃণাল মিষ্টুর জামায় আগুন দেখে, কিন্তু খেয়ালই করে না কখন আগুন ধরে গেছে নিজের আঁচলেও। নিজেকে বাঁচানোর চেয়েও মেয়ের জামায় আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়ে মৃণাল।
তাপ যখন বুঝতে পারে তখন নিজের আঁচলের আগুনও ঊর্ধ্বমুখী। মিষ্টুর জামা খানিক্ষণের প্রচেষ্টায় না খুলতে পারায় কাল বিলম্ব না করে ওকে তুলে নিয়ে পুকুরে ঝাঁপ দেয় শাশ্বত। জামা খোলানোর সময় যে আর নেই, তাও মুহূর্তেই। তাতে আগুন নেভে বটে, কিন্তু মিষ্টুর পা থেকে কোমর পর্যন্ত ফোসকা পড়ে যায়। তীব্র চিৎকার করে কাঁদতে থাকে মিষ্টু। মৃণালেরও শাড়ি খুলিয়ে প্রাথমিক পরিচর্যায় ব্যস্ত তখন সবাই। বিমল সঙ্গে সঙ্গে গাড়ি বের করে বৌদি আর মিষ্টুকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজের দিকে রওনার প্রস্তুতি নেয়। মিনিট 15 ঠাকুর দালানের দিকে নজর থাকে না কারুরই। সবাই মৃণাল আর মিষ্টুকে নিয়ে ব্যস্ত। হুঁশ ফেরে যখন আগুন আগুন চিৎকার শোনা যায়, দৌড়ে যায় সবাই ঠাকুর দালানের দিকে। প্রদীপ থেকে আগুন শুধু মৃণাল আর মিষ্টুর পোশাকেই লাগেনি, লেগেছিল প্যান্ডেলের প্লাইউডেও। দাহ্য পদার্থ দিয়ে প্যান্ডেল তৈরি হওয়ায় খানিকক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে দুর্গা দালানে। প্যান্ডেলের ছাদটা খড় দিয়ে করা হয়েছিল, আগুন ধরে যায় তাতেও। সবাই তখন কিংকর্তব্য বিমূঢ়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তাদের আসতে খানিকটা তো সময় লাগবেই। তাই বালতি দিয়ে যতটা সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে স্থানীয়রা। ফায়ার সার্ভিসের আসতে আরও খানিকক্ষণ সময় পার হয়ে যায়। প্রায় ঘন্টা 2 পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হাহাকার পড়ে যায় গোটা লাহা বাড়িতে। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আসবে। আগের গল্পের কমেন্টসের মধ্যে দিয়ে 5 জনের নাম মেনশন করার আগে এই গল্পের একটা প্রশ্ন করে নিতে চাই, এবং প্রশ্নটির সঠিক উত্তর যারা দিতে পারবেন। প্রথমে রয়েছেন পিস জয়। আসলে তার নামটা আমি জানি না, তাই মেনশন করতে পারছি না, কিন্তু কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লাগলো। যাদের সাথে হয় তারাই শুধু একমাত্র বোঝে এর কষ্ট। শাশ্বতী বল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। তারপরে কমেন্ট করেছেন জয়তী ব্রহ্মচারী। আপনি খুব সুন্দর বলেছেন। হ্যাঁ সত্যি, ঝুম খুব ভালো মেয়ে। তারপর মেসেজ করেছেন তুলা ঘোষ। এই দিদি কিন্তু আমার প্রত্যেকটি গল্পেই কমেন্ট করেন, ধন্যবাদ আপনাকে। শ্রাবন্তী ভট্টাচার্য, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, প্রশ্নের কিন্তু উত্তর দেবেন, পরবর্তী পর্বে আপনাদের নাম মেনশন করা হবে।